আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি হাসান আজিম। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমি আবার চলে আসছি ডিজাইন এগ্রো পার্ক, শ্রীপুর, গাজীপুরে অবস্থিত, এবং এই জায়গাটার নাম হচ্ছে ট্যাংরা বাজার, টেলিহাতি ইউনিয়ন। ক্ষুদ্র খামারি দর্শক, এই খামারের গরু মোটাতাজাকরণ কিংবা ডেয়ারি নিয়ে অনেকগুলো প্রতিবেদন আপনারা দেখেছেন, তবে আজকের প্রতিবেদনটা থাকবে একটু ভিন্ন। সেটা হচ্ছে, অনেকেই আমার কাছে জানতে চায় গরু মোটাতাজাকরণের জন্য খুব দ্রুত কোনো পদ্ধতি আছে কিনা। আসলে গরু মোটাতাজাকরণ না, গরু লালন পালনে কোনো রকেট সায়েন্স নাই, আর থাকলেও সেটা আমার জানা নাই। ক্ষুদ্র খামারি দর্শক, গরু লালন পালন করতে হবে গতানুগতিক সিস্টেমে, বৈজ্ঞানিক সিস্টেমে। তো ক্ষুদ্র খামারি দর্শক, আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে গরু মোটাতাজাকরণে কি কি প্রক্রিয়া ডিজাইন এগ্রো পার্ক অবলম্বন করে। এবং আজকে সকালেই ডিজাইন এগ্রো পার্কে প্রায় 16টি গরু 2022 কোরবানিকে কেন্দ্র করে সংগ্রহ করা হয়েছে। তো কি কি বিষয়গুলোকে লক্ষ্য রেখে গরুগুলো সংগ্রহ করা হয় এবং গরু মোটাতাজাকরণে কি কি ভ্যাকসিনেশন কিংবা খাদ্য ফর্মুলা, বিশেষ করে এদের কারণ কি? আজকে আমার এক গাড়ি গরু আসছে ভাই। কোথেকে আসছে? এটা আসছে নওগাঁ থেকে। কতগুলা গরু? এখানে আসছে 16টা। 16টা গরু। এগুলো কি গাভী না ষাঁড়? এগুলা ব্রাহ্মা ক্রস সবগুলো। সব ষাঁড় গরু, প্যাটার্নিং? সব প্যাটার্নিং এর জন্য। এটা কি এই যে সামনে কুরবানি? না, এটা 2022 সাল 23 সাল। 2022 সাল এবং 23 সালের জন্য এত আগে গরু কিনে ফেলছেন? দেখি পছন্দ হইলে কিনি। আচ্ছা, এখন জনতার অনেক প্রশ্ন আছে আপনার কাছ থেকে মানুষ অনেক কিছু জানতে চায়। ঠিক আছে, আমার প্রশ্ন আজকে যে প্রশ্নগুলো আপনাকে করবো, এগুলো সব আমার ভিডিওতে মানুষ কমেন্টে আপনাকে প্রশ্নগুলো করেছে। তার মধ্যে একটা প্রশ্ন ছিল যেটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, নতুন উদ্যোক্তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে, গরু মোটাতাজাকরণে কি কি বিষয় লক্ষ্য রেখে আপনি গরু সংগ্রহ করেন? আপনার ব্যক্তিগত বিষয়টা বলেন। এটা তো আসলে সবসময় বইলা যায়, এটা কম বেশি সবাই জানে। গরু মোটাতাজাকরণে 2 ধরনের গরু কিনতে হয়। একটা হলো আপনি কষার জন্য 3 মাসের প্রজেক্ট আপনি করে সেল দিয়ে দিবেন। সেটা শুধু আপনি হাড্ডি মোটা আছে কিনা, গরু উঁচা লম্বা আছে কিনা, তার শরীরে মাংস ধরবে কিনা, এটা দেখবেন। আর যদি আপনি কোরবানের জন্য দেখেন, তাইলে সেটা সম্পূর্ণ আলাদা জিনিস দেখতে হয়। সেটা একদম পায়ের খুর, মাথার শিং, লেজ, চামড়া, মানে অল সাইড দেখতে হয়। 2 ধরনের প্যাটার্নিংয়ের সিস্টেমটা। তারপরে যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, বাজার থেকে এই গরুটা আনার পরে, মানে আপনার গেট দিয়ে যখন গরুটা প্রজেক্টের ভিতরে প্রবেশ করে, এটাকে ফ্যাটেনিংয়ের জন্য রেডি করার জন্য এই মাঝখানের যে গ্যাপটা 10-15 দিন, আপনি এই ফ্যাটেনিংয়ের জন্য রেডি করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেন? আসলে আমার আনার পরে আমার কোয়ারেন্টাইন সেটটা হলো অনেক দূর, সেটা হলো বোট বাজার। সর্বপ্রথম আমি ওইখানে আগে ঢোকাই। যেমন আমার এই গরুগুলো কিনে আছে 1 মাস আগে। এই গরু 1 মাস আমি ওইখানে এক জায়গায় রাখছি, রাইখা এটারে কীটনাশক সব ভ্যাকসিন কইরা সব কিছু ওকে কইরা এখন আনছে। এটা হলো প্রথমে আইনায় আপনার গরুর একটু স্যালাইন খাওয়াইতে হবে, একটু ব্যথানাশক দিতে হবে। শরীরে জ্বর আসে, সারা রাত সারা দিন এগুলো রাস্তায় থাকে গাড়িতে। তারপর হলো আপনার 1 সপ্তাহ দেখতে হবে কোনো গরুর কি শরীরে জ্বর আসছে কিনা, তার মুখে রুচি আসছে কিনা, সে খাবার খায় কিনা। সব কিছু ওকে থাকলে আপনি সবার আগে কৃমিনাশক করতে হবে। কৃমিনাশক করার পরে আপনি আস্তে আস্তে একটা একটা করে ভ্যাকসিনের ডোজ দিতে হবে। আপনার খুরা, তরকা, বাতলা, FMD একটা একটা করে দিতে হবে। আপনার 15 দিন, 1 মাস, 4 মাস ভিতরে এগুলা কমপ্লিট করতে হবে। আচ্ছা ভাই, বারবার একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলার পরেও মানুষ বারবার আপনার কাছ থেকে জানতে চায় যে আপনার খামারের আসলে খাদ্য ব্যবস্থাপনাটা কি? আপনি আসলে গরুকে কি খাইয়ে মোটাতাজা করেন? এটা আসলে আমি বারবার বলতেছি, যদি কারো এরকম দেখার ইচ্ছা থাকে আইসা দেখুক আমি কি খাওয়াই। আমি আসলে খাবার মেনু আমারটাই, আমি যেটা তৈরি করি, এটার সাথে আমি সাইলেজ দেই, কাঁচা ঘাস দেই। আচ্ছা, এই দানাদার খাদ্য তালিকা কি কি রাখেন আপনি? এটা একদম সবাই জানে, দেশের যত ধরনের ডাউলের ভুসি আছে, গমের ভুসি আছে, কুড়া আছে, ভুট্টা আছে। এটা নতুন করে বলার কিছু নাই। এর সাথে কোনো ভিটামিন সাপ্লিমেন্ট বা কোনো না, এটার সাথে আমরা DCP পাউডার দেই, এটার সাথে আমরা লাইমস্টোন দেই, এর সাথে কোনো এক্সট্রা কোনো কিছু নাই। মোটাতাজাকরণে
3 মাসের প্রজেক্ট করে কেউ, 6 মাসের প্রজেক্ট করে কেউ, 9 মাসের করে কেউ, 12 মাসের করে কেউ। আপনি কোনটা করেন আর আসলে কোনটা লাভজনক? আমি আসলে সবগুলোই করি। আমি বাজারে যাই, আমার পছন্দ হলে কিনি, যেটা ভালো হয় সেটা রাখি, যেটা ভালো না হয় সেটা ছেড়ে দিই। আপনার পিছনে যে বিশাল হাতি আকৃতির যে গরুটা আমরা দেখতে পাচ্ছি বাহাদুর, এখন বর্তমানে ইউটিউব সার বলতে পারেন, হ্যাঁ, ইউটিউবে সবগুলো চ্যানেলে এই বাহাদুরকে দেখানো হয়েছে এবং বাংলাদেশের সব মানুষ এখন এই বাহাদুরকে চিনে। তো এই বাহাদুরটাকে আপনি কতদিন যাবত লালন পালন করতেন? এই সামনেই যে আসলে 2 বছর হয়ে যাবে। আচ্ছা, এই বাহাদুরকে নিয়ে আপনার স্বপ্ন, আপনার আশা ভরসা কি বলেন তো? দেখেন, আমরা গরু পালি, আপনার একটা হিসাব আছে যে একটা গরুতে কয় মণ মাংস হয়, কয় টাকা দাম আছে, এটা সাধারণ বেসিক হিসাব এখন সবার কাছে আছে। আমি আসলে এটা নিয়ে কিছু বলতে চাই না, আসলে এক একজনের এক এক ভাবনা। সেম গরু দেখবেন আপনি, আমি কালকে একটা প্রতিবেদনে দেখছি একজন চায় 40 লাখ পাবনা, কিশোরগঞ্জে আরেকজন চায় 38 লাখ। এদের দেখা, এটা কিন্তু ইউটিউব দেখে অনেকে খুশি হয় যে আমি একটা বড় গরু পালবো, আসলে কত বিক্রি করছে এটা কিন্তু আমরা জানি না। গত বছর বাংলার বস যশোরের দুইটার দাম চাইছে 80 লাখ টাকা, লাস্টে কিন্তু দুইটা 18 লাখ টাকা বিক্রি করছে, একটা 10 লাখ একটা 8 লাখ, এটা আমরা সবাই জানি। 80 লাখ আর 18 লাখ এক না। আমি এমনভাবে এটার দাম নির্ধারণ করতে হবে যেটা আমি সেল করতে পারবো, সেখান থেকে 50,000 1 লাখ এদিক সেদিক হতে পারে। এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না, আসলে এটা যার যার অভিরুচি। তো আমারটা এমন আহামারি কিছু নাই। আমি আসলে দাম চাচ্ছি, বিভিন্ন জন ফোন দিচ্ছে, 11-12 লাখ টাকা দাম চাচ্ছি, মোটামুটি দাম কাছাকাছি উঠে গেছে। আশা করি ইনশাল্লাহ হয়তো ঈদের আগে আগে আমারটা চলে যাবে আল্লাহর রহমতে। আমাদের ভাতিজা বললে ভুল হবে, সেটা এখন জাতীয় ভাতিজা হয়ে গেছে। আমাদের জাতীয় ভাতিজা রাহাত, মানে বাংলাদেশের সবার ভাতিজা সে, তো জাতীয় ভাতিজা রাহাত তো বলছিল এগুলো 8 লাখ টাকা হইলে নাকি সে সেল করে দিবে। এখন আসলে বাচ্চা মানুষ ছেলে বলছে, যদি এরকম কেউ আইসা বলে যে আপনি ছেলে বলছে, তাও আমি দিয়ে দিব। আমি আমার ছেলের বলা কথা ফেলবো না। হাসান ভাই, আপনি তো এখন ডেইরি বাণিজ্যিকভাবে করতেছেন, তো ডেইরি আসলে বাণিজ্যিকভাবে কতটা সফল? ডেইরি বাণিজ্যিকভাবে সফল ভাই, সেটা বড় করে করতে হবে। আপনি যদি চিন্তা করেন 2-3টা গাভী দিয়ে আপনি বাণিজ্যিকভাবে করবেন, 4টা গাভী দিয়ে বাণিজ্যিকভাবে করবেন, 4টা গাভী দিয়ে আপনি খামার চালাবেন, আপনি কর্মচারী বেতন দিবেন, আপনি নিজে চলবেন, তাহলে সম্ভব না। আর এই যে অনেকেই মানে জিজ্ঞাসা করে যে কি খাবার দিলে গাভীর দুধ বাড়ে, হ্যাঁ, এটা কি আসলে এমন কোনো খাবার আছে যে খাবার খাওয়ালে গাভীর দুধ বেড়ে যায়? ঘাস খাওয়াইতে হবে বেশি করে। ঘাস খাওয়ালে গাভীর দুধ বাড়ে? ঘাস খাওয়াইতে হবে পর্যাপ্ত পরিমাণ। গাভীর দানাদার খাবারের সিস্টেমটা একটু আলাদা। গাভীর যেমন আমরা ষাঁড়ের ক্ষেত্রে ডাউলের ভুসি কম ইউজ করি, গাভীর ক্ষেত্রে সেটা ডাউলের ভুসিগুলো, সব ধরনের ডাউলের ভুসি একটু বেশি করে ইউজ করতে হয়। বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা, যেটাকে বলা হয় ডেইরি সেক্টরের জাতীয় সমস্যা, হ্যাঁ, ন্যাশনাল প্রবলেম বলতে পারেন, সেটা হচ্ছে ব্যাপারী বাড়িতে 20 কেজি দুধ মাইপা গাভী কিনা হয়, 2 দিন থেকে গাভী কিনা হয়, সেই গাভীও কি গৃহস্থের বাড়িতে এসে 8 কেজি দুধ দেয়। এটার ভাই অনেকগুলো সমস্যা। গাভীর দুধ ঠিক থাকবে যদি আগে সবাই অনলাইনে গরু কিনা বন্ধ করে। সবার আগে অনলাইনে গরু কিনা বন্ধ করতে হবে, ইউটিউব দেখে গরু কিনা বন্ধ করতে হবে। আপনি একজন ইউটিউবার আমার খামারে আসলো, আমি 2-3 হাজার টাকা দিলাম, সে প্রতিবেদন করে। আমি পাবনার যে প্রতিবেদনগুলো দেখি, যে ইউটিউব যখন শুটিং শুরু করছে, সে 4টা ওলান দিয়া গরু দাঁড়ায় আছে, দুধ পড়তেছে, তার মানে বোঝা গেছে এটা আগের দিন বানায় নাই, সারাদিন পরের দিন এই গরুর ওলান নষ্ট হয়ে যাবে, দুধ পড়তেছে। আপনার এখানে আরেক সমস্যা হলো, আপনি ব্যাপারী বাড়িতে ছিলেন, ব্যাপারী কি খাওয়াইছে, ব্যাপারী কি দিয়া মাপছে। আপনার যদি 15 কেজি দুধ হয়, এটা 25 কেজি দেখাবে। যদি স্পিরিটে পানান 15 লিটারের একটা বালতি ভরবে। যদি কেউ কখনো গাভী কিনে, তাইলে তাকে আগে দুধ পানানো দেখতে হবে, দেখে 3 ঘন্টা পরে দুধ ঠান্ডা করে মাপতে হবে। আপনার 15 কেজিটা 22 কেজি দেখানো কোনো ব্যাপার না। রাখাল যখন দুধ পানাবে, তখন এটা দুধের অর্ধেকের থাকে দুধ আর অর্ধেক থাকে ফেনা। আপনি ফেনা সহ কেন দেখেন যে বাবা 20 কেজির বালতি বইরা গেছে, 15 কেজির বালতি বইরা গেছে। আমরা তো কখনো গরু কিনি দুধ দেখে কিনি না, আমরা গরু দেখে কিনি। দুধ পানানোর পরে দাম কই, ওলান দেখে দাম কই না। আপনার খামারে এখন যে গাভীগুলো আছে, এগুলো মোটামুটি মানে এক একটা কি পরিমাণ দুধ দেয়? সর্বোচ্চ দুধ যেগুলো দেয় সেগুলো কি পরিমাণ দেয়? সর্বোচ্চ আমার হাতের বাছুরে দেয় আমার 28 কেজি। কোনটা আপনার হাতের? আমার এই বাছুর এবং তার মা, মানে এই দুজন হচ্ছে মা দেয় 20 কেজি, মেয়ে দেয় 28 কেজি।
অবশ্যই বুঝতে হবে মার থেকে মেয়ের পার্সেন্টেজ ভালো। তাহলে এটা মেয়ের বয়স কত এখন? এটা কি প্রথম? মেয়ে এখনো দাঁতে নাই। এখনো দাঁতে নাই? না, প্রথম বাচ্চা দিছে। প্রথম বিয়ানে সে 28 কেজি দিচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এটা তো মোটামুটি রেকর্ড বলতে পারেন। হ্যাঁ, আমার জন্য রেকর্ড। আমি আসলে এটা কখনো আশা করি নাই যে আমার এই বাছুর এত দুধ দেবে। এখন এরকম আমার গাভীর বাছুর আমার কাছে আরো 30টা আছে আল্লাহর রহমতে। যেমন মানুষ তো চ্যালেঞ্জ করে যে প্রথম বিয়ানে একটা, সেটা আমারও অবিশ্বাস ছিল। আসলে আমিও কখনো এটা বিশ্বাস করতাম না, বাট আমার বিশ্বাসটা এবার আমার ফিরে আসছে। হাসান ভাই, যারা আসলে গরু মোটাতাজাকরণ করতে চাচ্ছে ঈদকে টার্গেট করে, কিংবা যারা ডেরি করতে চাচ্ছে, এই সমন্বয়টা সবাইকে নিয়ে আপনার একটা পরামর্শ আশা করি আমরা, আপনি আমাদের জন্য একটা ভালো পরামর্শ দেন। দেখেন, পরামর্শ একটাই, আপনি গাভী পালেন আর ষাঁড় পালেন, সবার আগে আপনাকে জাত নির্ণয় করতে হবে। আপনার বাসস্থান ঠিক রাখতে হবে, গরুর জাত চিনতে হবে, সুষম খাবার দিতে হবে। এখন আপনি একটা ভালো মানের গাভী আমার খামারে 20 কেজি দেয়, আমার থেকে আপনি কিনে নিলেন, নিয়ে আমি কি খাওয়াইছি, আপনি কি খাওয়ান, সেটা আগে দেখতে হবে। আমার 20 কেজির গাভী আপনার বাড়িতে গেলে 6 কেজি দিতে পারে, সেটা খাবার উপরে। গাভী গরুর দুধ হলো মুখে, আপনি ওকে যত ভালো খাবার দিবেন ও তত ভালো দুধ দিবে। ষাঁড় গরুর হলো মাংস হলো মুখে, আপনি ওকে সুষম খাবার দিবেন, ওর মাংস বৃদ্ধি হবে। এখন আপনি ভালো জাতের একটা গরু কিনলেন, কিনে এটার কটা কুড়ে দিয়ে কটা খের দিয়ে রাখা দিলেন, তাহলে তো এটা হবে না, কখনোই হবে না। আমি সবার কাছে একটা কথাই বলবো, যারা নতুন করতে চান সুন্দরভাবে সাজায় গোজায় করেন, ছোটোখাটো একটা ট্রেনিং করে নেন। আশেপাশে এখন সব উপজেলায় ট্রেনিং হয়। গরুর জাত চিনেন, ভালো 2-4 জন খামারিদের সাথে দেখা করেন, পরামর্শ করেন, তারপরে খামার শুরু করেন। এই সেক্টরে কোনো লস নাই। আপনারা অনেকে প্রশ্ন করে আপনি গাভী বিক্রি করেন কিনা। না না, আসলে আমার একটা টার্গেট আছে, আমার আরেকটা নতুন শেড হচ্ছে, ওই শেড যতদিন না ভরবো ততদিন বিক্রি করবো না। হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুর ইসলাম, নওগাঁ জেলাতে মূলত এসেছি আজকে ডিজাইন এগ্রো পার্কে। তো বিভিন্ন এলাকায় আমি বিভিন্ন খামারে ভিজিট করছি। তো আমার কাছে মনে হলো ডিজাইন এগ্রো পার্কে আসলে আমার যাওয়া উচিত। তো ভিজিট করে এসে দেখলাম এখানে একটা বাহাদুর নামের গরু আছে, বিশাল বড় আকৃতির গরু। মূলত এই জাতের গরু, এত বড় গরু আসলে ঢাকাতেও দেখতে পাইনি বিভিন্ন খামারে। তা আসলে আমার এই ডিজাইন এগ্রো পার্কে এসে গরুও ভালো লাগছে। তারপরে এখানকার গরুর যে রাখার যে পরিবেশটা মূলত আসলে অনেক উন্নত মানের, সেটা অনেক উঁচু। তারপরে উপরে আপনার টিন ব্যবহার করা রয়েছে, সিমেন্টের, বা পুকুর আছে, গাছপালা রয়েছে। প্রকৃতির সাথে আসলে ম্যাচ করে এখানে গরুকে তৈরি করা হচ্ছে। তো আপনারা সবাই আসবেন। ব্যবস্থাপনা, ভ্যাকসিনেশন এবং গরু সংগ্রহ করার সময় কি কি বিষয়ের উপর নজর রেখে গরুগুলো সংগ্রহ করা হয়, টোটাল বিষয়টাই আজকের প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদনটা আপনাদের ভালো লেগেছে। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।